এমন অনেক ইনফরমেশন আছে যেটা সকলে না জানলেও চলবে, দরকার নেই অত কিছু জানা। আই ডোন্ট লাইক বায়োপিক। তুমি করতে চাও না? আমার বায়োপিক ভালো লাগে না। একটু মুড়ি মশলা হবে, হ্যাঁ, একটু ট্রোলিং হবে, একটু গরম গরম আলোচনা হবে, যা দায়িত্ব আছে সেটাই ঠিক করে পালন করতে পারি না মাঝে মধ্যে মনে হয় আমার। এর বাইরে অত দায়িত্বর ভার আমি নিতে পারবো না, থ্যাংক ইউ, প্লিজ ছেড়ে দিন আমাকে। আমি পারবোই না, আমার ইচ্ছেও নেই, আমি পারবো না, আমার সেই যোগ্যতাও নেই। কখনো আমরা তোমাকে দেখছি ব্যোমকেশ, কখনো দেখছি ফেলুদা, আবার কখনো আবার ওইটা অন্যরকম। ফেলুদাটা কখন দেখলে বলো তো তুমি? একবার দেখেছো সেটা আবার বারবার? ও মানে আমি কি দেখিনি, মানে আমি দেখেছি তো। কি হবে এবার সে আমি আলোচনা বলছি করে যে তোমরা। ডিটেকটিভ মেন্টালিটি ওখানকার একটা গোয়েন্দা সুলভ মানসিকতা, আমাদের যেরকম থাকে নোজ ফর নিউজ, তোমার ওখানে আঘ্রাণ শক্তিটা অন্য কিছুতে কাজ করে। এই যে চরিত্রটা আর এই স্বর্ণাবত চরিত্রটা আকাশ পাতাল পার্থক্য। এই ধরনের চরিত্র তুমি করো, ধরো যেই চরিত্রটা করতে তোমার হেভি মজা লেগেছে, দারুণ লেগেছে, স্বর্ণাবও হতে পারে, ব্যোমকেশ হতে পারে, ফেলুদাও হতে পারে, সেই চরিত্রগুলো মানে আমি একটা যদি বলি স্পেসিফিক্যালি যে সেই চরিত্রটা করতে তোমার খুব ভালো লেগেছে, যদি আবার হয় তুমি আবার করবে এমন কোনো চরিত্র, এবং কেন? দেখো এইটা তো আমার পক্ষে উত্তর দেওয়াটা সোজা, কারণ আমার বিভিন্ন চরিত্রের তো ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, মানে সেটা আমাকে এরকম অনেকগুলো চরিত্র আমি করছি, এটা আবারও করতে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে বলেই তুমি সেটা করছো এটা নয়। আমি বরং অন্য একটা উত্তর দিই, যে চরিত্রটা আমায় এখন যদি করতে বলা হয়, আমারই অভিনীত চরিত্র, কিন্তু আমি এখন একবার নয় 10 বার ভাববো, এবং আই অ্যাকচুয়ালি ডোন্ট নো যে আমি এখন কিভাবে চরিত্রটাকে ইন্টারপ্রেট করবো। সেটা হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, অভিরূপের চরিত্রটা এখন যদি আমার কাছে আসে, তুমি বলতে পারো এখন আমার বয়স বেড়েছে, এখন আমার ম্যাচুরিটি বেড়েছে, আমার অভিজ্ঞতা বেড়েছে, তো আমার পক্ষে কাজটা সহজ হওয়ার কথা, বাট আমার মনে হয় না কাজটা সহজ। কেন? এটা ইটস অ্যান অ্যাক্টার্স রিয়েলাইজেশন, বলেছিলেন না, দ্য অ্যাক্টর নোজ। হ্যাঁ, সত্যি সেটা করতে এখন তুমি ভাববো মানে আমি জানি না আমি কিভাবে ইন্টারপ্রেট করবো। সো দ্যাটস ওয়ান ক্যারেক্টার, আই ডোন্ট নো যে এখন আমি করলে কিভাবে করতাম। আচ্ছা, আর ধরো যদি এখন তো প্রচুর বায়োপিকের প্রচলন আছে, আই ডোন্ট লাইক বায়োপিক। তুমি করতে চাও না? আমার বায়োপিক ভালো লাগে না। বলছি আমি বিশেষ করে আমাদের দেশে আমরা মূলত যাদের বায়োপিক বানাই, আমরা না তাদেরকে একটা পেডেস্টালে রাখি, সো সেটা খুব অবজেক্টিভ ছবি হয় না। আমরাও দেখতে খুব একটা অভ্যস্ত বা রেডি নই, মানে আমরা যাদেরকে হিরো ওয়ার্শিপ করেছি তারাও তো এন্ড অফ দ্য ডে মানুষ, কাজেই তাদেরও তো কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, সেটা আমরা দেখতে অভ্যস্ত না, আমিই নই। সো আমি সেই জন্য বায়োপিকের খুব একটা ফেভারিট নই। যদি তোমার বায়োপিক কোনোদিনও করতে, আমি এমন কিছু করিনি যার জন্য বায়োপিক করতে। ধরো আজ থেকে 20 বছর পর আবির চট্টোপাধ্যায়ের বায়োপিক হলো, না হ্যাঁ এমন কিছু করিনি যার জন্য আমার বায়োপিক হবে। এরকম অনেক ইন্টারেস্টিং মানুষ আছেন, অনেক ইম্পর্টেন্ট কাজ করছেন, এবং অনেক মানুষ আছেন, তাদের বায়োপিক হওয়াই ভালো। ধরো এই যে অভিনয়ে আসার আগে তুমি এক ধরনের ক্যারিয়ার, তোমার এক ধরনের ছিল, সেখান থেকে ছোট পর্দা, সেখান থেকে বড় পর্দা, একটা গ্রোথ, একটা অন্যরকম গ্রোথ দেখতে পেয়েছি। আমি এগুলো সমস্ত কিছু সরিয়ে দিলাম, তোমার সেই আগের ক্যারিয়ারটাও আমি সরিয়ে দিলাম। আবির চট্টোপাধ্যায়, মাঝে মাঝে মনে হয় না যে আমরা তো বিভিন্ন ধরনের খেয়ালি পোলাও বানাই, যে আবির চট্টোপাধ্যায়ের জীবনটা অন্য আর কি হতে পারতো? ক্যারিয়ার হতে পারে, সেটা ক্যারিয়ারের দিক থেকেও হতে পারে, আমি স্পেসিফিক্যালি সেটাই বলছি। এটা নিয়ে খুব একটা ভাবিনি, কারণ আমি সবসময় মনে করি যে আমি খুব ফরচুনেট যে আমি যে কাজটা করে জীবিকা নির্বাহ করছি, সংসার চালাচ্ছি, সেই কাজটা করতে আমার ভালো লাগে। কটা মানুষ এই সুযোগটা পায় ঠিক, যে জীবিকা নির্বাহের জন্য আমাদের যে কাজটা করতে সেটা আমার করতেও খুব ভালো লাগে, যেটা খুব খুব বেশি মানুষের পক্ষে সেটা সম্ভব হয় না। সো আমি সেই জন্য ওইটা নিয়ে খুব একটা ভাবি না, রাদার আই ফিল ভেরি ফরচুনেট যে আই এম ডুইং সামথিং হুইচ আই লাভ টু ডু। কিন্তু অনেকের তো এরকম থাকে না যে আমরা করছি কিন্তু দূর স্যাটিসফ্যাকশন আসছে না, আমার একটা দম বন্ধ করা লাগছে। ইনফ্যাক্ট অনেক অভিনেতা অভিনেত্রীদের কথাও আমরা পড়ি, যে আমরা তাদের লেখা পড়ি, তাদের কথা পড়ি, যে করছি ঠিকই কিন্তু সেই ফিলটা আসছে না। এটা কেন হয় বলে মনে হয়? অনেক রকম আমাদের তো নিজেদের, আমরা কি বলবো, অনেক লক্ষ্য তৈরি করি, বা ধরো আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো, একটা সময় যেরকম আমার মনে হচ্ছিল যে আমি কি তাহলে শুধু গোয়েন্দা চরিত্রই করবো, আমি অন্য চরিত্র করবো না, সেটাই যদি হতো তখন আমারও নিশ্চয়ই একটা ওখানে খারাপ লাগা বা একটা না পাওয়া থাকতো, যে এই কি রে ভাই খালি এই চরিত্র করছি। বা ধরো তুমি এই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই যে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ছবি নিয়েও আমাদের এই যে মাঝে মধ্যে দ্বিধা হচ্ছে, চিন্তা হচ্ছে যে লোকে দেখবে তো, এই যে পরিস্থিতিটা, এটা কেন হবে, এটা তো খুব একটা কাম্য নয়। সেটা নিয়ে যদি আমি এখন খুব বেশি ভাবতে আরম্ভ করি, তখন আমার ওরকম অনুভূতি হতে পারে, দূর ভালো লাগছে না। এরকম ভালো না লাগার কারণই বেশি, তার মধ্যে থেকে ভালো লাগার কারণগুলো খুঁজে বার করতে হবে। আচ্ছা, যখন আবির চট্টোপাধ্যায়কে ঘিরে বিতর্ক তৈরি হয়, রিসেন্টলি আমরা দেখেছিলাম, আচ্ছা বাই দ্য ওয়ে, যত কাণ্ড
হ্যাঁ হ্যাঁ, আমি তো 25 ডেজেও গেছি, 50 ডেজেও গেছি। রক্তবীজ দেখেছো? না, আমি ওই দুটো ছবি দেখিনি আমি এখনো, আমি পরে দেখি। আমার এটা বহুদিনের নিয়মই প্রায়, যে ছবি রিলিজের সময় বা আমি পরে কখনো দেখিনি, মানে যখন একদমই অবজেক্টিভলি ছবিটা দেখতে পাবো তখন দেখি। এই যে ছবি রিলিজের আগে বিতর্ক তৈরি হওয়া, এটা কি তোমার মনে হয় যে দর্শকদের মধ্যে একটা বিরূপ প্রভাব ফেলে? এটা নিয়ে তোমার বিরূপ প্রভাবের থেকেও বড় একটা নেগেটিভিটি তো ডেফিনেটলি তৈরি হয়, এবং সেটা এখন খুব কাটানো যায় না, এটা এড়ানো যায় না। উচিত তো এড়ানো পারছি না, আমরা সবাই ফেল করছি তাতে, কারণ আমাদের বেসিক প্রবণতাটাই হয়ে গেছে ওই যেটাকে আমরা বলি একটু মুড়ি মশলা হবে, হ্যাঁ একটু ট্রোলিং হবে, একটু গরম গরম আলোচনা হবে, সেইটার প্রতি প্রবণতাটা কেন জানি না বেড়ে গেছে আমাদের সকলের, আমিও তার মধ্যে আছি। আমি শুধু মানে আমি ভীষণ সাধুপুরুষ, আমার এসব হয় না তা নয়। এতে কি হচ্ছে বলতে, একটা নেগেটিভ আবহাওয়া তৈরি হয়ে যাচ্ছে এক। দ্বিতীয়ত, এমন অনেক ইনফরমেশন আছে যেটা সকলে না জানলেও চলতো, সেটাও হ্যাঁ একদম হাটে বাজারে হয়ে গেছে, দরকার নেই অত কিছু জানার। এবং দেখো, একটা যেটা হচ্ছে আমি যে প্রফেশনে আছি সেইটা নিয়ে মানুষের কৌতূহল থাকাটা খুব স্বাভাবিক, তো আমরাও জানতে চাই, আমিও জানতে চাইতাম একটা বয়স অবধি। এখন যেহেতু আমি এই প্রফেশনে আছি, আমি বুঝি। আমারও ছোটোবেলায় যাদের কাজ আমার দেখতে ভালো লাগতো, আমারও মনে হতো উনি সকালবেলা উঠে কী করেন, আচ্ছা উনি চা খান না কফি খান, আমারও মনে হতো। তো সেটা খুব স্বাভাবিক, কিন্তু সেটা যদি ওই নেগেটিভ কোনোটেশনে চলে যায়, মানে ঝগড়াঝাটি বা উত্তপ্ত বাক্য বিনিময়টাই যদি মূল হয়ে যায়, ওটা অতটা প্রয়োজন নেই, এবং কোনোটাই বন্ধ দরজার মধ্যে হচ্ছে না। হ্যাঁ সেইটা একটু আনফর্চুনেট, সেটা খুবই আনফর্চুনেট। এবার কী বলবো, মানে আমরা তো সকলেই এটার পার্ট। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, বাট আলাদা করে ক্যামেরার সামনে বলে আবার সেই নেগেটিভিটিটা আরও বাড়িয়ে দেওয়া। আমার সেই জন্য অনেকে বলেন আমি পলিটিক্যালি কারেক্ট কথা নাকি বলি, আমি একটু পিঠ বাঁচিয়ে চলি, তা নয়। আমার যদি কোনো কিছু অসন্তুষ্ট করে আমাকে, বা আমার যদি কোনো কিছু মনোমতো না হয়, আমি এখনও চেষ্টা করি যে কারণে হচ্ছে বা যার সাথে হচ্ছে তার সঙ্গে কথা বলে। সব কিছু, সব ইনফরমেশন বাইরে সবটাই বা আসছে, সেটা দরকার নেই বলে। পলিটিক্যালি কারেক্ট কথা বলাটা ভুল নয়, কিন্তু সেরকম ভাবে অ্যাপলিটিক্যাল বলেও কোনো শব্দ হয় না, হয়ই না। হ্যাঁ সত্যি নেই। আজকের যে বর্তমান টলিউড ইন্ডাস্ট্রি, আবির চট্টোপাধ্যায় একটা নাম, বিভিন্ন অভিনেতা যারা রয়েছেন, পরিচালক যারা রয়েছেন, প্রযোজক যারা রয়েছেন, তাদের একটা ওই একটা পলিটিক্যাল ছত্রছায়া রয়েছে, বা যদি বলি যে তাদের একটা সক্রিয় যে ভোট রাজনীতি, তাতে অংশগ্রহণ করার একটা ইচ্ছে রয়েছে, কেউ কেউ আছেনও তার মধ্যে। আবির চট্টোপাধ্যায় এই পুরো বিষয়টা কিভাবে দেখে? আমার তো ইচ্ছেটাই নেই। এক তো হচ্ছে যে আমার ওই যে বললাম বিভিন্ন মতামত বা ইত্যাদি, সেটা উৎখোলা গাড়িতে আবির না, চট্টোপাধ্যায় আমার প্রচার একদম করবে এরকম না, ইচ্ছে আমার নেই? কোনো ইচ্ছে নেই। আর সত্যি কথা বলছি, আমি নিজেরটাই সামলাতে পারি না, আমি অত লোকের দায়িত্ব কেন নিতে যাবো ভাই? আমার কোনোদিনই সেই ইচ্ছে ছিল না যে মানুষের জন্য কাজ করে বিলিয়ে দেবো নিজেকে, আমার কোনো ইচ্ছেই ছিল না সেরকম। মানুষের জন্যই কাজ করছি, আমি যে কাজটা করছি সেটা তো আমি প্রচুর মানুষের কাছে পৌঁছতে পারছি। এরকম আবির দা এটা বলো না, না এরকম সিরিয়াসলি অফার আসেনি? না, আসেনি? না আসেনি, আমার কাছে আসেনি, সত্যি আসেনি। না সত্যি আসেনি, সত্যি বল, আমার কোনো জোর করা বাধ্যবাধকতা এরকম আসে। কিন্তু দেখো তোমার বন্ধু বান্ধব যেই মহলে তুমি পরিবৃত্ত, চয়েস। আমি তো বলছি, আমি এমনিতেই খুবই ফাঁকিবাজ, আমায় যেটুকু না করলে না আমি সেটুকুই করি, বাট যখন করি সেটা মন দিয়ে করি। যে আমি চাই ভাই আমার দায়িত্বটা আমি পালন করি ঠিক করে, আমার নিজের প্রতি, আমার পরিবারের প্রতি, আমার যে টিম আছে তাদের প্রতি। এর বাইরে অত দায়িত্বর ভার আমি নিতে পারবো না, থ্যাংক ইউ, প্লিজ ছেড়ে দিন আমাকে, আমি পারবোই না, আমার ইচ্ছেও নেই, আমি পারবো না, আমার সেই যোগ্যতাও নেই। না আবির চট্টোপাধ্যায় কি এরকম কোনো না, এরকম বোধহয় মানে যেখানে একটা রাজনৈতিক নেতা মন্ত্রীর চরিত্র, এরকম কোনো চরিত্র? হ্যাঁ হ্যাঁ, বাবা কানামাছি। ও রাইট, কানামাছি, ঠিক ঠিক। সেটা সেগুলো করলে মনে হয় না যে ওটা তো পরাবাস্তব, বাস্তবে যদি একটু এরকম হতো। আমি তো পড়া বাস্তবে সুযোগ পাচ্ছি, কেন আর বাস্তবে আসতে পারি? কি সুন্দর, তার জন্য প্রযোজক আমাকে পেমেন্টও করছে, ওটাই ঠিক আছে ভাই। আমি সত্যি চাই না, আমি এটা অনেক সিরিয়াস নোট বলছি, আমার সেই অভিলাষ বা আমার সেই অ্যাম্বিশনটাই নেই। না আসলে কেন আমি প্রশ্নটা করলাম বলো তো, কারণ 2026 বিধানসভা নির্বাচন, হ্যাঁ জানি, এর নাম ওর নাম এর নাম এরকম মানুষের মনে মনে মানুষ এটা কিন্তু ভাবতে থাকে। আমি অত দায়িত্ব নিতে পারবো না, সত্যি পারবো না। যা দায়িত্ব আছে সেটাই ঠিক করে পালন করতে পারি না, মাঝে মধ্যে মনে হয় আমার অত দায়িত্ব, অত লোকের দায়িত্ব, বাবারে। শুধু অভিনেতা হিসেবে মানুষের বিনোদনের দায়িত্বটা, শুধু বিনোদন না, অভিনয়ের মাধ্যমে বা বিনোদনের মাধ্যমে যদি এই যেরকম কিছু কনভারসেশন যদি তুলে দিতে পারি, কিছু আলোচনা যদি তুলে দিতে পারি, সেটা একটা এক্সট্রা পাওয়া। আর আমার নিজের অভিজ্ঞতা আমি তোমাকে বলি, এটা সারেগামা পাওয়ার পর আরও বেশি হয়েছে। প্রচুর বয়স্ক মানুষ, তারা আগেও দেখতেন কাজ, এখন তারা অনেকে আছেন, মানে আমি খুব একদম উদাহরণ দিচ্ছি, এসে গালটাল টিপে দেন, এরকমও হয়। আমার তো এখন গাল টেপার বয়স নয়, সেই বয়স আমি অনেকদিন আগে পেরিয়ে গেছি, বাট তারা তাদের স্নেহ থেকে করছেন। এই যে ওই মানুষগুলো যারা হয়তো অনেকটাই বাড়িতে আটকে আছেন, যাদের হয়তো সত্যি আর বিনোদন বা বাইরে বেরিয়ে সিনেমা দেখা বা আড্ডা মারার অপশনগুলো কমে গেছে,
তারা উইকেন্ডে আমাকে দেখছেন গানের মাধ্যমে বা ইত্যাদিতে, ভালো লাগে। অ্যাট দ্য সেম টাইম যখন আমি দেখি বাচ্চারা রিয়াক্ট করছে, আমি এই বলে শুধু বয়স্ক বা বাচ্চা তাদেরই ভালোবাসা পেতে চাই তাই না, সবার ভালোবাসা পেতে চাই, এই ব্যাপারে আমি ভীষণ লোভী, এই ব্যাপারে আমি ভীষণ অ্যাম্বিশিয়াস। বাট ছোটরা যখন এসে বলছে যে ধরো সোনাদা, আমি তোমার রিসেন্টলি একটা উদাহরণ দিই, আমার অভিষেক রয় মানে রয় ক্যালকাটা, ও তো আমার প্রচুর স্টাইলিং করে, তো একটা জায়গায় আমি আরও দাঁড়িয়ে কথা বলছিলাম এই প্রেমিয়ারেই, রক্তবীজের প্রেমিয়ারে, আমি আরও, তো একটি বাচ্চা দুটো, তার মা এসে বলছে ও একটা ছবি তুলবে, আমি এসো 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 বলে ছবিটা তুলেছি, তো ওরা দুজন না খুব সন্দিগ্ধ হয়ে এরকম করে আমাকে আর রয়কে দেখছে। আমি পরে সঙ্গে সঙ্গে বুঝেছি, আমি বললাম হ্যাঁ বুঝতে পেরেছি, দুর্গেশগড়ে গুপ্তধনে হি প্লেড দ্য ভিলেন, নকুলদানা। ও ভাবছে সোনাদা এই দুষ্টু লোকটার সাথে ওখানে তলোয়ার দিয়ে মারলো, আমি বললাম বাবা ওটা সিনেমা, ওখানে ওরম হয়, এমনিতেও খুব ভালো, আমার সঙ্গে অনেক কাজ করে। বাট এই যে অভিজ্ঞতাগুলো, এইগুলো আমার কাছে প্রাইসলেস। ইভেন আমি তোমাকে বলি, এইটা গত বছর হয়েছিল, একটি ছেলে এসে সে আমাকে একটা ছবি নিজে এঁকে দিয়েছিল, একদম বাচ্চা ছেলে কিন্তু খুবই অসুস্থ ছিল, সে এখন একদম সুস্থ হয়ে গেছে। তো সে বলেছিল আমার এখন খুব মন খারাপ, তাই আমি ছবিটা এঁকেছিলাম। রুমেলা এর থেকে বেশি আমার কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। যখন দেখলাম আমার ছবি এঁকেছে, আমার সত্যি এর থেকে বেশি কিচ্ছু চাওয়ার নেই। সো আমি বলেছিলাম আমার টিমকে যে যদি ইফ দিস ইজ দ্য রিয়াকশন, আমি প্রতি 6 মাসে সোনাদা করতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই। এর থেকে বেশি আমি কি চাইবো? ফ্যান্টাস্টিক, সত্যি এর থেকে বড় প্রাপ্তি কিছুই হয় না। আমরা একদম একদম শেষে আমরা একটা র্যাপিড ফায়ারে যাব, কিন্তু তার আগেই মনে হলো যে র্যাপিড ফায়ারটা রাখতেই হবে না তোমাদের? রাখতেই হবে, মজা এখন তাকাচ্ছেন ওইদিকে ক্যামেরা, হ্যাঁ রাখতেই হবে রাখতেই হবে, হ্যাঁ। না আমি তার আগে একটা জিনিস খুব আমার মনে হলো তোমার সাথে কথা বলতে বলতে এটা একটু জানি। এই যে দেখো রিসেন্টলি ধর্মেন্দ্র অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে বাড়িও ফিরে গেলেন, ইন বিটুইন এই যে সোশ্যাল মিডিয়ায় মারা গেলেন, আবার উঠে গেল পোস্ট, আবার মারা গেলেন, উঠে গেল পোস্ট, তার রিয়াকশন, এবং ফোনে মানুষ তার রিয়াকশন, যারা তার সঙ্গে কাজ করেছেন সেটা করছেন। এটার প্যারালালি আমি আরো একটা প্রসঙ্গ আনবো। রিসেন্টলি তুমি দেখেছো নিশ্চয়ই জিতেন্দ্র একটা পড়ে গিয়েছিলেন, এবং তুমি যদি ভিডিওটা খেয়াল করে দেখো, উনি বলছেন, রিকোয়েস্ট করছেন যে প্লিজ এটাকে কেউ ক্যাপচার করো। পড়ে যাওয়ার সময় ফ্ল্যাশেস পড়ছিল, সেটাতেও ওনার হতে পারে, মানে দেখতে পারেন গোপনীয়তাটাকেও ভায়োলেট করা হলো, মানে তিনি চাইছেন এটা না হোক। এখানে তোমার কি মনে হয়? এগুলো দেখলে যেরকম মন খারাপও হয়, রাগও হয়, বাট এটা সমাধান সূত্রটা আমরা জানি না, সত্যি জানি না। এবার দেখো আমি তোমাকেই বলছি, তোমার ওপরও একটা প্রেশার আছে যে আমাকে এমন একটা খবর বা ব্রেকিং নিউজ করতে হবে যেটা আমার কন্টেম্পোরারি বা কলিগসরা কেউ করেননি, তাহলে আমার এখানেই প্রথম লোকে জানতে পারলো, এই একটা টার্গেট আছে। এক সেকেন্ডলি যেটা খুব ইম্পর্টেন্ট, ধরো আমরা অনেক সময় তোমাদেরও বলি এটা একটা কি হেডলাইন দিলি, এটা কি ক্যাপশন লিখলি, বলি তো, বাট সেটা তো কনজিউমড হচ্ছে, লোকে তো সেটা পড়ছে বা লোকে তো সেটা দেখছে, তাহলে দায়িত্বটা তো শুধু তোমাদের নয়, তোমাদেরও দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে, বাট যারা পড়ছেন তাদেরও দায়িত্ব আছে। সো এটা আমার মনে হয় অ্যাজ আ হোল, ওই যেটাকে আমরা বলি না মূল্যবোধ বলো, বিচার বুদ্ধি বলো, সেটা একটা অবক্ষয় হয়েছে। সেটা কি আদৌ সম্ভব এক জায়গায় আনা? কিছুটা ইমপ্রুভ করা যেতে পারে, আমাদের প্রত্যেককে একটু 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 করে চেষ্টা করতে হবে, বাট ইটস ভেরি আনফর্চুনেট। আর এটা যত আমার কেন জানি না ধারণা যে যত সময় যাবে তত আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। হ্যাঁ একদমই, কারণ আজ থেকে 5 বছর আগেও এরকম ছিল না, 10 বছর আগেও ছিল না, এখন অপশনস অনেক বেশি, পোর্টালস বা ইত্যাদি মিডিয়াম অনেক বেশি, বাট সেটা তো কোনো যুক্তি হতে পারে না, মানে অবক্ষয় যুক্তি তো সেটা হতে পারে না। বাট কি মানে ধরো যদি তোমার ক্ষেত্রে এরকম হয়, তোমার গোপনীয়তা কোনোভাবে লঙ্ঘন হচ্ছে, তখন তুমি কি ফার্ম একটা চেষ্টা করব, আমি চেষ্টা করতে পারি, মানে হয় অনুরোধ করে, বা যদি তাকে চিনি তাকে রেগেও বলতে পারি যে এটা কি করলি, বাট তারপরে তো আমার হাতে নেই, মানে কন্ট্রোল আমি কি করব? একেবারে মানে আমাদের ক্যামেরার ওপারে যারা দেখছেন, দায়িত্বটা আমাদের অনেক ক্ষেত্রে অনেকটা বেশি, কিন্তু উল্টো দিকেও যারা রয়েছেন দায়িত্বটা বোধহয় ভাগাভাগি করে নিলে, এই যে তুমি বলছো আরো 4 গালাগাল আমি খাবো, কেউ এমন আমার মনে হয় না। কমেন্ট বক্স কিংবা আমাদের নিউজ 18 বাংলা যারা ফলো করবেন, দেখা যাক এই ইন্টারভিউয়ের পর তাদের কি রিঅ্যাকশন হয়। এবার চটজলদি চলে যাই র‍্যাপিড ফায়ার, যেটা একদম পছন্দ করি। ঠিক আছে, এই র‍্যাপিড ফায়ারে যাব। র‍্যাপিড ফায়ারের প্রথম প্রশ্ন, কমফোর্ট ফুড? মুড়ি, চানাচুর, বাদাম। আর এমনি যদি তুমি একটু ফুল কোর্স টাইপের বলো তাহলে অফকোর্স গরম ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি। শুটিং সেটে মাস্ট হ্যাভ কফি। ওকে, ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি। নিজের কোন দুর্বলতা নিয়ে সবচেয়ে বেশি তুমি কনসিয়াস? এটা কি ক্যামেরার সামনে বলা উচিত বলো তো? দুর্বলতাটা কি বের বলে দেওয়া উচিত? এটাই দুর্বলতা না বলাটা ঠিক আছে, যাই হোক। ভক্তদের, তোমার ফ্যানদের কোন আচরণ
তোমাকে ভীষণ ইরিটেট করে কিংবা এটা না হলে এটা বলতে পারি, উত্তরে আমি দিতে পারি। দেখো, যখন লোকে সেলফি তুলতে আসে আমি সেটাকে ভালোবাসার একটা প্রতীক হিসেবেই ধরি। এবার মুশকিল হচ্ছে যে সেলফিটা তোলার সময় দেখো ক্যামেরা অ্যাঙ্গেল বা ক্যামেরা লাইটটা তো আমি একটু একটু বেটার বুঝি, তো আমরা অনেক সময় বলি যে আপনি একটু এগিয়ে যান, আপনি এখানে দাঁড়ান, বা ক্যামেরাটা আমার টিমের কাউকে দিন তুলে, তো ওনারা খুব রেগে যান, কারণ ওনার ভাবেন ওরা দূরত্ব বজায় রাখছি, একটু সরে যান। আমি মানে উচ্চতার কারণে, এটা একটু দাম্ভিকভাবে বলছি, উচ্চতার কারণে ফ্রেমটাই তো হচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি যে ফ্রেম হচ্ছে, আমি সেই জন্য বলি। তো এইটা একটু মাঝে মধ্যে আমি তার মানে এটা ক্ল্যারিফাইড হয়ে গেল, পরের বার থেকে যাদের সেলফি তুলতে গেলে আবিরদা এরকম শুনবে না, বলবে। শুনবে না। অনেক সময় আমি বলি যে আপনারা যদি 2-3 জন একসঙ্গে থাকেন তাহলে তুলে নিন। এবার মজাটা হচ্ছে তারা চান আলাদা, আবার আবার অনেক সময় এবার আমারও দোষ হয়, চোখ বন্ধ হয়ে গেছে, দাদা তোমার চোখ বন্ধ হয়ে গেছে, আবার এখন এটা কি শুটিং, সেটা কি এনজি, আবার রিটেক হবে, একটু করে হবে। বাট ঠিক আছে, বাট অল দিস মানে এই দেখো এই ভালোবাসাগুলোর জন্যই কাজ করা, দিস আর ফাইন। আচ্ছা, অফ স্ক্রিন আবির চট্টোপাধ্যায় কতটা ডিটেকটিভ মাইন্ডেড? অবজারভেশন তো ডেফিনেটলি আছে, আর অনুসন্ধিত সুমন আছে, বাট তার সঙ্গে সঙ্গে দেখো সত্যজিৎ রায় বলে গেছেন, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা। তাই আমি বিশ্বাস করি ইগনোরেন্স ইজ ব্লিস অ্যাট টাইমস। লাস্ট কোয়েশ্চেন, এত জনপ্রিয়তা, তার একটা চাপ রয়েছে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, পার্সোনাল লাইফ ব্যালেন্স দুটোই করতে হয়। এই যে তুমি বলেছো যে যতটা সময় দেওয়ার কথা ছিল আমি দিতে পারিনি, বাবা মা আছেন, স্ত্রী আছেন, মেয়ে আছেন, এই ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফ ব্যালেন্সটা কোথাও গিয়ে কি ঘেটে যায় নাকি না আবির চট্টোপাধ্যায় সেই জায়গাটা একদম ফার্মলি দাঁড়িয়ে যে না আমি এটা করতে পারি এবং এটা আমার থেকে বেটার কেউ করতে পারে, এবং কোনো আমার lesson ধারণা থাকে এই না ব্যাপারে শেষে? তুমিও তোমার বন্ধুরা একমত হবে যে আমার ওয়ার্ক লাইফেই খামতি থেকে যাচ্ছে, আমি বেশি বিটিএস দিতে পারছি না, বেশি ইন্টারভিউ দিতে পারছি না, সিনেমা বা ইত্যাদি ছাড়া আর কোনো বিষয়ে মন্তব্য করছি না, কোথায় থাকে আবিদা ফোনই ধরে না, মেসেজে রিপ্লাই করে না, তো আমার এটাই বেশি দেখছি ক্ষতিগ্রস্ত, বাট আই ডোন্ট মাইন্ড। তাই জন্যই রিসেন্ট পাস্টের যেই যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি বা বলেছি অন্যদের সঙ্গে রিয়াকশন নিয়েছি, সেগুলোতে যেহেতু আবিরদার কোনো রিয়াকশন পাইনি, তাই আমাদের এই কোনো দোষ নেই, আড্ডাটা সব দোষ আবিদার, বলো। তাই আমাদের এই আড্ডাটা ডিপ ফ্রিজ থেকে শুরু হয়েছে, এমন কিছু তথ্য আমরা পেয়েছি যেটাকে আমরা সত্যি ফ্রিজ আপ করে রাখতে চাই ফর আওয়ার বেটারমেন্ট অনলি। থ্যাংক ইউ সো মাচ আবিরদা। ডিপ ফ্রিজ 21 তারিখ 21 নভেম্বর রিলিজ করছি। একটু বলে দাও আমাদের দর্শক। হ্যাঁ, 21 নভেম্বর রিলিজ করছি ডিপ ফ্রিজ। আপনারা যদি মনে হয় আপনাদের এই ছবিটা দেখতে চান তাহলে অবশ্যই ছবিটা দেখুন, এবং বিভিন্ন রকম মত তৈরি হবে যেটা আমাদের আলোচনাতে উঠে এলো। তো আপনাদের, আমার মনে হয় গোটা ডিপ ফ্রিজ টিম তারা এই সবকটা মতামতই জানতে খুব আগ্রহী। সো আপনারা দেখুন বড় পর্দা, আমি জানাবেন। এই প্রথম ডিপ ফ্রিজ খুললে একটা উষ্ণতা আপনারা পাবেন, এইটুকু কথা দিতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।